প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রথমে আমার পরিচয় পর্বটি জেনে নাও। আমি অমল কৃষ্ণ হালদার, সহকারী শিক্ষক, ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়। আজকে হিসাব বিজ্ঞানের অর্থাৎ 12 অধ্যায় নিয়ে আলোচনা করব, পারিবারিক তহবিল। অর্থাৎ পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা। মানুষের সুখের ঠিকানা হচ্ছে পারিবারিক বন্ধন। পরিবারের আয় ব্যয় সঠিক হিসাব না থাকলে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ফলে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হবে। তাই ব্যবসায় প্রতিষ্ঠানের মতো পরিবারেরও আয় ব্যয় হিসাব সংরক্ষণ করা খুবই প্রয়োজন। পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। পরিবারের আর্থিক অবস্থা এবং আয় ব্যয়ের চিত্র পাওয়ার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। আর্থিক বিবরণীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে আয় ব্যয়ের চিত্র এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে পারিবারিক সম্পদ ও দায়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে। এবার পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতের ধাপগুলি কি কি থাকে? প্রাপ্তি ও প্রদান থাকে, আয় ব্যয় বিবরণী থাকে, আর্থিক অবস্থার বিবরণী, তিনটি বিষয় থাকে। এবার প্রাপ্তি ও প্রদান হিসাব কিভাবে আমরা প্রস্তুত করি? পারিবারিক দৈনিক নগদ লেনদেনের সংরক্ষিত হিসাব থেকে বছর শেষে শ্রেণীবদ্ধভাবে এবং সংক্ষিপ্ত আকারে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে প্রাপ্তি ও প্রদান হিসাব বলা হয়। এতে সকল প্রকার মূলধন ও মুনাফা জাতীয় আয় নগদ প্রাপ্তি ডেবিট পাশে বসে এবং সকল প্রকার মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় নগদ প্রদান ক্রেডিট পাশে হিসাবভুক্ত করা হয়ে থাকে। এবার প্রাপ্তি প্রদান অর্থাৎ ব্যালেন্স বিডি, মানে যেটাকে বলে হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ বলি। এবার মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রাপ্তি। প্রদান পাশে হবে মুনাফা জাতীয় প্রদান সমূহ এবং মূলধন জাতীয় প্রদান সমূহ। ব্যালেন্স সিডি হচ্ছে সমাপনী হাতে নগদ অথবা উদ্বৃত্ত। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ওই অর্থাৎ এইগুলি থাকে প্রাপ্তি এবং প্রদানে। এরপর পারিবারিক তহবিল কিভাবে আমরা নির্ণয় করি? আমরা জানি যে পারিবারিক তহবিল সমান সমান হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলি বিয়োগ করতে হয়, তাহলে আমরা পারিবারিক তহবিল পেয়ে যাব। পরিবারের আয় ব্যয়ের তালিকা কিভাবে হয়? যেমন আয় সমূহ কি কি? পরিবারের সদস্যদের প্রাপ্ত বেতন, প্রাপ্ত বাড়ি ভাড়া, কৃষি জমি থেকে আয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি, রোগী দেখে আয়, খাতা দেখে আয়, অনুদান প্রাপ্তি, সম্মানী বাবদ প্রাপ্তি ইত্যাদি। অর্থাৎ একটা পরিবার যে ধরনের হয়ে থাকে, যেহেতু পরিবার একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান, সে যে বিষয় থেকে মুনাফা অর্জন করে ওই জাতীয় আয়গুলি অন্তর্ভুক্ত হয় এবং ব্যয়গুলি খাদ্য সামগ্রী, পত্রিকা, বিদ্যুৎ বিল, গ্যাস, জ্বালানি, আসবাবপত্র, বাড়ি ভাড়া ও সাজ সরঞ্জাম, কাপড় চোপড়, পোশাক, স্কুল কলেজের বেতন, বইপত্র, খাতা কলম, কাগজ কালি, চিকিৎসা, ডাক্তারি ফি, পারিবারিক উৎসব, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, উপহার, চাঁদা, যাতায়াত, কাজের লোকের বেতন, দান খয়রাত, যাতায়াত ইত্যাদি হচ্ছে ব্যয়সমূহ। পরিবারে সাধারণত এই ধরনের ব্যয়গুলি হয়ে থাকে। এবার আমরা বাড়ির কাজে চলে আসব। অর্থাৎ এখানে এন্টারপ্রাইজ, সে একজন তার যে পরিবারের যে অবস্থা, সেই অবস্থাগুলি নিম্নে দেওয়া হচ্ছে। যেমন বাড়ি ঘর আছে তোমার 5 লক্ষ টাকা, আসবাবপত্র আছে 3 লক্ষ টাকা, গহনাপত্র 2,50,000 টাকা, তৈজসপত্র আছে 1 লক্ষ টাকা, বিনিয়োগ আছে 10%, 1 লক্ষ টাকা, ব্যাংকে 4 লক্ষ টাকা। এরপর দেখো ভিতরে আছে প্রাপ্তিতে আছে হাতে নগদ। এই হাতে নগদটা কিন্তু পারিবারিক তহবিল ওইটার সাথে একবারই শুধু সংযুক্ত হয়। বেতন আছে 3,50,000, অতিরিক্ত কাজ হতে 1,50,000, বিনিয়োগের সুদ 6,000 টাকা। প্রধান পাশে আছে খাদ্য ক্রয়, দৈনিক বাজার, টেলিভিশন ক্রয়, এটা সম্পদ, এটা আয় উদ্বৃত্তে আসে না। শিক্ষা খরচ, চিকিৎসা খরচ, গ্যাস পানি বিদ্যুৎ, ফ্রিজ ক্রয়, এটাও আসবে না। ডিপের জমা এটাও আসবে না। আপ্যায়ন খরচ, ব্যাংক জমা, এটাও আসবে না। উদ্বৃত্ত এটাও আসবে না। তা আয় উদ্বৃত্ততে এগুলি আসে না। প্রথমে আছে বিনিয়োগের সুদ, বকেয়া আছে। বিনিয়োগ আছে হলো আমরা বিনিয়োগ আছে হলো 10%-এর 10,000 টাকা। আমরা বিনিয়োগের সুদ পেয়েছি 6,000 টাকা। আয় উদ্বৃত্ত যখন করব তখন এই 6,000 টাকার সাথে আর 4,000 টাকা বকেয়া যোগ করতে হবে। গ্যাস পানি বিদ্যুৎ যখন ব্যয় সমূহ লিখবো তখন এই গ্যাস পানি বিদ্যুৎ যেহেতু বকেয়া আছে তাই গ্যাস পানি বিদ্যুতের সাথে যোগ হবে।
দৈনিক বাজার অগ্রিম, দৈনিক বাজার যেটা আছে সেটা থেকে অগ্রিম বিয়োগ করতে হবে। প্রথম বলছে পারিবারিক তহবিলের পরিমাণ, অর্থাৎ পারিবারিক দায় আমরা জানি যে মোট সম্পদ থেকে দায় বিয়োগ করতে হবে। তো পারিবারিক তহবিলে প্রথমে হাতে নগদ 50,000 টাকা নিতে হবে, এরপরে বাড়িঘর যোগ করতে হবে, আসবাবপত্র যোগ করতে হবে, গহনাপত্র যোগ করতে হবে, তৈজসপত্র যোগ করতে হবে, বিনিয়োগ যোগ করতে হবে এবং যোগফল থেকে এই ব্যাংক ঋণ মাইনাস করতে হবে। তাহলে আমরা পারিবারিক তহবিল পেয়ে যাব। এরপর হচ্ছে আয় উদ্বৃত্ত নির্ণয়। তো আয় উদ্বৃত্ত হচ্ছে আমরা জানি যে 3টি টাকার হয়, যারা বিবরণ, টাকা টাকা টাকা, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী যেভাবে আমরা প্রস্তুত করেছি। তো প্রথম আয় সমূহতে বেতন আসবে, তখন কিন্তু হাতে নগদ আসবে না, অতিরিক্ত কাজ থেকে এটা আসবে। বিনিয়োগের সুদ 6,000 টাকা, এর সাথে এই 4,000 টাকা আরো যোগ হবে, তাহলে মোট আয়। এটা থেকে বাদ দিতে হবে মোট ব্যয়। তো মোট ব্যয় আছে কি, খাদ্য ক্রয় আছে, হুম, খাদ্য ক্রয় এখানে কোনো কিছু আছে কিনা নাই, তাহলে খাদ্য ক্রয় আমরা সেকেন্ড কলাম মিলাম। দৈনিক বাজার এখানে অগ্রিম আছে, দৈনিক বাজার 6,000 টাকা বিয়োগ করে নিতে হবে। টেলিভিশন ক্রয় আয় ভিত্তিতে আসে না, শিক্ষা খরচ আসবে, তারপর চিকিৎসা খরচ আসবে, গ্যাস পানি বিদ্যুৎ এখানে 10,000 টাকা, বকে আছে 5,000 টাকা, এটা যোগ হবে। ফ্রিজ করে আসবে না, ডিপিএস জমা আপ্যায়ন খরচ আসতে হবে। এরপর এই মোট খরচ থেকে আমরা, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে আমরা আয় উদ্বৃত্ত পাবো বা নিট মুনাফা বা পেয়ে যাব। এরপরে আসবো আমরা আর্থিক অবস্থার বিবরণ। তো আর্থিক অবস্থা বলতে এই 3টি টাকার ঘর হয়, অর্থাৎ প্রথমে হলো সম্পদ সমূহ। সম্পদ সমূহ হলো কি কি আছে, যেমন বাড়ি ঘর আছে, আসবাবপত্র আছে, গহনাপত্র আছে, তৈজসপত্র আছে, বিনিয়োগ আছে, বিনিয়োগের সুদ আছে 4,000 টাকা। নেওয়ার পরে এবার নিতে হবে কি, টেলিভিশন ক্রয়, তারপরে ফ্রিজ ক্রয়, ডিপিএস জমা, ব্যাংক জমা এবং উদ্বৃত্ত। নেওয়ার পরে মোট সম্পদ আমরা যোগ করলাম। এরপর আসবে দায় সমূহ। দায় সমূহ থাকবে ব্যাংক ঋণ এবং ওই যে গ্যাস পানি বিদ্যুৎ বকে আছে 5,000 টাকা। নেওয়ার পরে যোগ করলাম। এরপর পারিবারিক তহবিল, পারিবারিক তহবিল তার সাথে যোগ হবে আয় উদ্বৃত্ত, যোগ করলে অর্থাৎ সম্পদ এবং দায় দুই পাশেই মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে এই অঙ্কে কোনো ভুল নেই। তাহলে তোমরা এই বাড়ির কাজটি আমার ইনবক্সে জমা দেবে। আর এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা বাসায় বসে করে আমার ইনবক্সে পাঠিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।